আমি তো ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী। তানভীর হালিমা খানের ফোন করে আগেই সবটা জানিয়েছিল। হালিমা খানকে শক্ত থেকে মেঘসহ বড় আম্মুকে নিয়ে আসতে বলেছিল। তাই হালিমা খান বুকে পাথর চেপে স্বাভাবিক থাকার চেষ্টা করেছিলেন। আবিরের জ্ঞান ফিরছে না, ডাক্তার বলেছে মাথায় চাপ খাওয়ায় ঘন্টাখানিক সময় লাগবে, আপাতত হাসপাতালেই রাখতে বলেছেন। এর মধ্যে তানভীর এসেছে। হালকা রঙের শার্টটায় রক্তের দাগে কালো খয়েরি রং ধারণ করেছে। দু হাতে পায়ে গায়েও রক্ত লেগে আছে। কিছু রক্তের দাগ শুকিয়ে গেছে আর কিছু রক্তের দাগ এখনো ভেজা। অ্যাক্সিডেন্টের খবর শুনে তানভীর সবার আগে আবিরের কাছে পৌঁছেছিল। রাস্তায় স্পিড ব্রেকারের কাছে আবিরের রক্তাক্ত দেহ নিথর হয়ে পড়েছিল। টকটকে লাল রঙের অর্ধেক রাস্তা ভরে গিয়েছিল। তানভীর আবিরকে একাই অ্যাম্বুলেন্সে উঠিয়ে হাসপাতাল পর্যন্ত নিয়ে এসেছে। হাসপাতালে রাকিব রাসেল আগে থেকেই উপস্থিত ছিল। রাকিব আর তানভীর মিলে আবিরকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে গিয়েছিল। আবিরের চিকিৎসা শুরু করা মাত্রই তানভীর এই অবস্থাতেই হাসপাতাল থেকে বেরিয়ে গেছে। আবিরের রুমে দেওয়ার পরপরই রাকিব রাসেলকে বাসায় পাঠিয়েছে রাকিবের টি শার্ট আর অন্যান্য কিছু জিনিস নিয়ে আসতে। তানভীর রুমে ঢুকেই আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, কোথায় ছিলে? তানভীরের শার্টে হাতা ফোল্ড খুলতে খুলতে গম্ভীর স্বরে বলল, কাজ ছিল। তোমার ভাইকে একা ফেলে যাওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ কাজ ছিল? তানভীর রাগী স্বরে বলল, হয়তো। তানভীর হালিমা খানকে আগে বাসা থেকে ড্রেস আনতে বলেছিল। তানভীর ব্যাগ থেকে একটা টি শার্ট আর প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেছে। আলী আহমেদ খান পাশে একটা চেয়ারে দুই হাতে মাথা চেপে ধরে বসে আছে। একমাত্র ছেলের অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে অজ্ঞান অবস্থায় পড়ে থাকলে কোনো বাবা মাই ঠিক থাকতে পারে না। এর মধ্যে মোজাম্মেল খান কল দিয়েছেন। আলী আহমেদ খান ফোন রিসিভ করতেই মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বললেন, ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। বাসায় সবাই কেমন আছে? কেমন আর থাকবে, তোমার ভাতিজা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে পড়ে আছে। কে, আবির? হ্যাঁ। কবে, কিভাবে? আজই, কিছুক্ষণ আগে। কিভাবে অ্যাক্সিডেন্ট করেছে তা ছেলের জ্ঞান ফিরলেই বলতে পারবো, এখনো জ্ঞান ফেরেনি। আমি রওনা দিব এখন? না, ডাক্তার বলেছে তেমন সমস্যা নেই, কয়েক ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে। তাছাড়া কাল পরশু নাগাদ হয়তো বাসায় নিয়ে যেতে পারবো। তুই কাজ শেষ করেই আয়। আচ্ছা। তানভীরের কি অবস্থা? ওর অবস্থা আমি বলতে পারবো না। আবিরকে হাসপাতালে এনে কোথায় গিয়েছিল কে জানে, মাত্রই আসলো। তোমরা সাবধানে থেকো, আর আমি তানভীরের সাথে কথা বলবো নি। রাত 12টা বাজতে চলল। আবিরের জ্ঞান এখনো ফেরেনি। তানভীর আর রাকিব হাসপাতালের বেলকনিতে বসে আছে। মেঘ আবিরের পায়ের কাছে বসে আছে। হালিমা খান, মালিহা খান দুইজনেই আবিরের পাশে বসে আছেন। তানভীর রুমে এসে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমাদের এখানে থাকতে হবে না, আমি আর রাকিব ভাইয়া আছি, কোনো সমস্যা হলে জানাবো। মালিহা খান সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আমি যাব না এখান থেকে। আবিরের জ্ঞান ফিরবে কখন? ডাক্তার বলেছে একটু সময় লাগবে, অপেক্ষা করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। জ্ঞান না ফিরলে আমিও বাসায় যাব না। বড়াম্মু, প্লিজ এমন করো না। তুমি অসুস্থ, তাছাড়া বড় আব্বুরও পর্যাপ্ত রেস্ট নেওয়া দরকার। তোমরা বাসায় গিয়ে ঘুমাও, সকালে রান্না করে খাবার নিয়ে এসো। মালিহা খানের আপত্তি সত্ত্বেও তানভীর হালিমা খানকে চোখের ইশারায় বোঝালো ওনাদের বাসায় নিয়ে যাওয়ার জন্য। মেঘ মাথা নিচু করে বসে আছে। তানভীর মেঘের উদ্দেশ্য করে ঠান্ডা কণ্ঠে বলল, আম্মুরা বাসায় যাচ্ছে, তুইও বাসায় চলে যা। মেঘ মাথা নিচু করে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমি কোথাও যাব না। সমস্যা নেই, আমি আছি, তুই বাসায় যা, আমি থাকবো। তানভীর শক্ত কণ্ঠে বলল। মেঘের চোখ টলমল করছে। পানি চোখ তুলে তাকালো তানভীরের দিকে, করুণ স্বরে বলল, প্লিজ ভাই, আমি থাকি। তানভীর গম্ভীর কণ্ঠে মেঘকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু মেঘ যাবে না মানে যাবেই না। বাধ্য হয়ে তানভীরের আম্মু, বড় আম্মু আর বড় আব্বুকে বুঝিয়ে শুনিয়ে গাড়ি পর্যন্ত দিয়ে এসেছে।
হালিমা খান মেঘকে নিয়ে যেতে চাইলে তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, বনু থাকতে চাচ্ছে থাকুক, তাছাড়া তোমরা তো সকালেই আসবে। তুমি বড় আব্বু আর বড় আম্মুর খেয়াল রাখো। ঠিক আছে, সাবধানে থাকিস আর মেঘকে দেখে রাখিস। আচ্ছা, তোমরা যাও। ওরা চলে যেতেই বন্যার নাম্বার থেকে তানভীরের ফোনে কল আসে। তানভীর কল রিসিভ করতে করতে ভেতরে গেল। বন্যা উতলা হয়ে শুধালো, আবির ভাইয়া কেমন আছেন? ভাইয়ার খবর নেওয়ার কি দরকার? চিন্তা করো না, তোমাদের আশা পূরণ হয়েছে। মানে ভাইয়া অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতালে ভর্তি আছে। কি বলছেন এসব? তোমরা তো এটাই চেয়েছিলে। বন্যা মলিন কণ্ঠে বলল, বিশ্বাস করুন আমি এমনটা চাইনি, ওরা মজা করছিল। আর তানভীর হুঙ্কার দিল, তুমি ওইখানে কি করছিলে? তুমি মেঘকে বারণ করতে পারলে না? ও আমার কথা শোনেনি। আমি বারণ? কিসের বেস্ট ফ্রেন্ড তুমি? বারণ করা সত্ত্বেও বনুর তোমার কথা অমান্য করে কিভাবে? বন্যা আস্তে করে বলল, মেঘ কোথায় আছে? ওকে একটু দেওয়া যাবে? কি দরকার? কথা যখন মানাতে পারোনি তাহলে এখন আর কথা বলতে হবে না। একটু দরকার ছিল। কি দরকার আমায় বলো। মিনহাজ আর তামিমকে ফোনে পাচ্ছি না। ওদের সাথে মেঘের কথা হয়েছে কিনা জানতাম। মিনহাজ আর তামিম যেখানে থাকার সেখানেই আছে। বোনের সাথে কথা হয়নি। শান্তি? মানে কি করেছেন ওদের? যা করার তাই করেছি। আগামী 3 দিন ওদের কোনো খোঁজ পাবে না। কি বলছেন এসব? কি করেছেন ওদের? ওরা কোথায়? ওদের প্রতি ভীষণ দরদ দেখা যাচ্ছে। তোমার যদি 2 দিনেই বন্ধুত্বের সম্পর্কের প্রতি এত দরদ উতলে উঠতে পারে তাহলে ভাবো, ওদের জন্য আমার ভাই অ্যাক্সিডেন্ট করেছে, যে ভাইয়ের সাথে আমার রক্তের সম্পর্ক। জন্মের পর 24 বছর যাবৎ ভাইয়ার ছায়ায় বড় হয়েছি। ভাইয়া আমার জীবনে বন্ধুর থেকেও কয়েক গুণ বেশি কিছু। ফার্দার যদি বন্ধুর খোঁজ নিতে আমায় কল করেছো তাহলে তোমার খবর আছে বলে রাখলাম। তানভীর কল কেটে মেঘের কাছে এসেছে। মেঘ তখন আবিরের পায়ের কাছে বসেছিল। তানভীর রুমে এসে তপ্ত স্বরে বলল, তুই ভাইয়ার কাছে থাক, আমি আর রাকিব ভাইয়া বাইরে আছি, কোনো ধরনের সমস্যা হলে ডাকিস। আচ্ছা। তানভীর রুমের লাইট অফ করে একটা ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে যেতে নিলে আবার পেছন ফিরে তাকিয়ে বলল, দরজাটা ভেতর থেকে বন্ধ করে দে। তানভীর চলে যেতে মেঘ এগিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। হালকা সবুজ রঙের আলোতে আবিরের মুখের পানে তাকিয়ে রইল মেঘ। নিস্তব্ধ পরিবেশে আবিরকে দেখে ভেতর ফেটে কান্না আসছে মেঘের। আচমকা আবিরের পাশে বসে আবিরের বুকের উপর মাথা রেখে কাঁদতে শুরু করেছে। দীর্ঘ সময় ধরে অঝরে কাঁদছে। মেঘের চোখের পানি আবিরের বুক ভিজে গেছে। কত সময় ব্যাপী মেঘের গম্ভীর ক্রন্দন চলল তা জানা নেই। শ্বাস ছেড়ে কান্নারত অবস্থায় বলতে শুরু করলো, আমি মিনহাজকে পছন্দ করি না, একটুও করি না। আপনাকে ছাড়া আমি কাউকে পছন্দ করি না। আমার জীবনে প্রথম এবং একমাত্র ভালোবাসা। আপনি আমার জীবনের প্রথম এবং একমাত্র ভালোবাসা। আবির ভাইকে ছাড়া মেঘ একেবারে নিঃস্ব। বিশ্বাস করুন, আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনাকে আমি এভাবে দেখতে চাইনি। আমি শুধু আপনার মুখে ভালোবাসি শব্দটা শুনতে চেয়েছিলাম, আর কিছুই চাইনি আমি। মিনহাজ আমায় বুঝিয়েছিল আমি এমন আচরণ করলে আপনি আমায় ভালোবাসি বলবেন, আপনার মনের কথা আমায় জানাবেন। ওদের কথা মেনেই আমি আপনার সাথে উল্টাপাল্টা আচরণ করেছি। আমায় মাফ করে দিন প্লিজ। আমি আর জীবনেও কারোর কথা শুনবো না। আপনি ভালো না বাসলেও আমি কোনোদিনও বাড়াবাড়ি করব না। আমি সারা জীবন আপনাকে একতরফা ভালোবাসবো, কোনোদিন কোনো অধিকার দেখাবো না। আপনি সুস্থ হয়ে উঠুন প্লিজ। আপনি অসুস্থ থাকলে আপনার চড়ুই পাখির কি হবে? কিছুক্ষণ চুপ থেকে মেঘ আবার বলা শুরু করলো,
ছোটবেলায় আপনি আমায় একটা থাপ্পড় দিয়েছিলেন বলে আমি আপনার সাথে দিনের পর দিন কথা বলিনি। আপনি অনেক চেষ্টা করেছেন, তবুও আমি বলিনি। আপনি তারপর আমায় নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছেন। দেশে ফেরার সময় সবচেয়ে বেশি গিফট আমার জন্য নিয়ে এসেছেন। আপনি বাইক কিনে বাসায় আসার পর প্রথমবার আপনাকে দেখে আমার হৃদস্পন্দন থেমে গিয়েছিল। সেদিন আমি প্রথমবারের মতন আপনার প্রতি দুর্বলতা অনুভব করেছিলাম। তারপর থেকে প্রতিক্ষণে আপনার প্রতি দুর্বল হতে শুরু করি। দেখতে দেখতে সেই দুর্বলতা কখন ভালোবাসায় পরিণত হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। আপনি আমার কাছাকাছি থাকলে আমার আকাশে রংধনু ওঠে, মনটা প্রজাপতির মতন ঘুরে বেড়ায়। আপনি দূরে চলে গেলেই মনে উঠানে মনের উঠানে বৃষ্টি নামে। ক্ষণে ক্ষণে আপনি নিজের অজান্তেই আমায় নিয়ন্ত্রণ করা শুরু করেছেন। আপনি হয়তো জানেন না, আপনাকে দেখার জন্য প্রতিদিন কত ঘন্টা বেলকনিতে অপেক্ষা করি, কত রাত নির্ঘুমে কাটাই। আপনার এক ঝলক হাসি দেখার জন্য ঘন্টার পর ঘন্টা আমি অভিমুখে চেয়ে থাকি। আপনার প্রতি এত বছরের ক্রোধ কয়েক মাসে কিভাবে যেন প্রণয়ের রূপ নিয়েছে। এখন রাগ করলেও সে রাগ বেশি সময় স্থায়ী হয় না। আপনার একটু যত্নেই সব ভুলে যাই, কিন্তু সব ভুলে গেলেও আপনার আশেপাশে কোনো মেয়ের ছায়া আমি কোনোভাবে সহ্য করতে পারি না। মালা আপু, এমপির মেয়ের আচরণে আমি যতটা রেগেছিলাম তার থেকেও কয়েক গুণ বেশি কষ্ট পেয়েছিলাম যেদিন আপনি বলেছিলেন আপনি বিবাহিত, একটা বাচ্চা আছে। তখন রাত 2টায় দুই রাত আমি শুধু কেঁদেছিলাম। আপনার অনাদরে কর্মকাণ্ড আর কিছু অনাকাঙ্ক্ষিত আচরণে ক্ষুব্ধ হয়ে মিনহাজের তাল মিলিয়েছিলাম। আপনার অধিকারবোধ আমায় বরাবরই আকৃষ্ট করে। তবে আজ কেন অধিকার দেখাননি? আমি আপনার কথায় হ্যাঁ বললাম যাতে আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন। আপনি তখন আমায় 2টা থাপ্পড় দিয়ে কেন কিছু বললেন না? আপনি নিশ্চুপ থেকে নিজের ক্ষতি করলেন। মেঘের কান্না ধীরে ধীরে কমে এসেছে, তবে এখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আবিরের বুকে মাথা রেখে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আজকের পর আর কোনোদিন কোনো প্রকার বাড়াবাড়ি করব না। আপনি যেভাবে চান আমি সেভাবেই চলবো। আপনার ভালোবাসার আদায় করতে আর উঠে পড়ে লাগবো না। আপনি ভালো না বাসলেও আমি আপনার। তবুও প্লিজ সুস্থ হয়ে উঠুন। গভীর রাত পর্যন্ত মেঘ আবোল তাবোল বলেই গেছে আর আবিরকে ডেকেছে। ধীরে ধীরে মেঘ শান্ত হয়ে গেছে। ক্লান্তিতে আবিরের বুকে মাথা রেখে 2 হাতে জড়িয়ে ধরা অবস্থায় ঘুমিয়ে পড়েছে। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট পর ঘুমের মধ্যেই মেঘের নিঃশ্বাস ভারী হয়ে গেছে। সহসা পিট করে চোখ মেলল আবির। জ্ঞান ফিরেছে অনেকক্ষণ আগেই। প্রেয়সীর আবেগজড়িত অনুদ্বিগ্ন অনুভূতি শুনতে ইচ্ছে করে চোখ বন্ধ করে রেখেছিল। আবির চোখ নামিয়ে তাকালো মেঘের ক্রন্দনরত মুখের পানে। মৃদু আলোতে আবিরের প্রেয়সীকে দেখলো কিছুক্ষণ। সহসা চোখ বন্ধ করে লম্বা করে শ্বাস ছাড়ল। এটা প্রথমবার নয়। মেঘ আবিরের জন্য প্রথমবার যখন কেঁদেছিল, প্রায় 1 সপ্তাহ গলা দিয়ে কথা বের হয়নি মেঘের। তখন মেঘের বয়স 4 কি 5 আর আবিরের বয়স 12 কি 13 চলছে। আবির তখন হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল। টানা 15 দিনের উপর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল। অবুঝ মেঘের জীবনে আবির তখন একমাত্র খেলার সঙ্গী ছিল। আবির আর তানভীরের বয়সের মধ্যে পার্থক্য 2 বছরের হয় তানভীরের স্মৃতি আবিরের মাথায় ছিল না। তবে মেঘের জন্মের সময় আবির 7-8 বছরের ছিল বৃথায় মোটামুটি বুঝত। প্রথম বোন হওয়ায় মেঘকে সর্বোচ্চ আদরে রেখেছিল আবির। মেঘের আদো আদো কণ্ঠের ডাক এড়িয়ে খেলতে যাওয়া সাধ্য ছিল না আবিরের। সারাক্ষণ বাড়িতেই মেঘের সঙ্গে খেলতো। মেঘ ঘুমালে খেলতে বের হতো। 7-8 বছর বয়সে ছেলের চোখে
মেঘ তখন বোন মানে বোনই ছিল। মেঘকে বোন ব্যতীত অন্য কোনো নজরে দেখেনি আবির। ধীরে ধীরে মেঘ বড় হতে শুরু করেছে। আবিরের যত্নে মেঘ তখন থেকে আবিরের প্রতি উন্মাদ ছিল। শিশুদের যাদের বেশি আদর করে তাদের সঙ্গেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। হঠাৎ আবিরের অসুস্থতায় ছোট্ট মেঘের মনে গভীর আঘাত দিয়েছিল। আবির হাসপাতালে থাকাকালীন মেঘকে কেউ নিয়ে যায়নি। 15 দিন পর আবিরের শরীরের অবস্থা এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে ডাক্তার চিকিৎসা চালাতেও হিমশিম খাচ্ছিল। আবির কোনো কিছুতেই রেসপন্স করছিল না। হার্টবিট একেবারে কমে গিয়েছিল। কোনো কারণে ব্রেইনে প্রেসার পড়ছিল। মৃত্যুর সময় অতি সন্নিকটে চলে এসেছিল। ডাক্তার ঠিক রোগ ধরতে পারছিল না, কিন্তু কোনো চিকিৎসা চলছিল না। নিরুপায় হয়ে ডাক্তার বাড়িতে জানিয়েছিল, আবির যদি নিজে থেকে রেসপন্স না করে তবে তাকে বাঁচানো সম্ভব হবে না। এই কথা শুনে বাড়ির সবাই হাসপাতালে হাজির হয়েছিল। সেই দিন প্রথমবারের মতন ছোট মেঘ আবিরের উপরে উপুড় হয়ে পড়ে কেঁদেছিল। কাঁদতে কাঁদতে মেঘ বলেছিল, ভাইয়া ওঠো, আমার সাথে খেলবে না? মালিহা খান কেঁদে বলেছিল, তোর ভাই হয়তো আর কোনোদিন তোর সাথে খেলতে পারবে না। ছোট্ট মেঘ তখনই হুঙ্কার দিয়ে উঠেছিল, চুপ করো, ভাইয়ার কিছু হবে না। আবিরকে শক্ত করে জাপটে ধরে আর্তনাদ করে বলেছিল, তোমার কিছু হলে আমার কি হবে? তুমি মরে গেলে কিন্তু আমিও মরে যাব। ভাইয়া ওঠো, কথা বলো আমার সাথে। সবাই টেনেও মেঘকে আবিরের বুকের উপর থেকে ওঠাতে পারেনি। মেঘ কাঁদতে কাঁদতে একটা কথাই বারবার বলছিল, তুমি মরলে আমায় নিয়ে মরবা, আমি তোমাকে ছাড়া বাঁচব না, আমিও মরে যাব। মেঘের নিরন্তর কান্নায় হঠাৎ আবিরের জ্ঞান ফিরে। দীর্ঘশ্বাস ছেড়ে পিটপিট করে তাকাতেই একে একে চোখে পড়ে বাবা, মা, চাচু, মামুনি, কান্নারত মুখমণ্ডল। সেই সাথে অনুভব করে পিচ্ছি দুটা হাতের স্পর্শ। আবির জ্ঞান ফেরায় সবাই যখন আবিরকে ডাকছিল, মেঘের দুই হাতে আবিরের দুই গাল আলতোভাবে ধরে কাঁদতে কাঁদতে বলছিল, ভাইয়া কথা বলো, ওরা বলছে তুমি নাকি মরে যাবে, তুমি একবার বলো তোমার কিছু হবে না। আবিরের কথা বলতে কষ্ট হচ্ছিল, তবুও মেঘের কান্না দেখে মেঘের হাত স্পর্শ করে অনেক কষ্টে বলেছিল, আমার কিছু হবে না। আলী আহমেদ খান দ্রুত গিয়ে ডাক্তার নিয়ে এসেছিলেন। ডাক্তার আবারও পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। আবিরের হার্টবিট আগের তুলনায় বেড়েছে দেখে ডাক্তার পুনরায় চিকিৎসা শুরু করেন। সেই থেকে আরো প্রায় 7 দিন আবির হাসপাতালে ভর্তি ছিল। মেঘ একেবারের জন্য বাসায় যায়নি। সারাক্ষণ আবিরের মাথার কাছে বসে থাকতো। মেঘ ঘুমালেও বাসায় নিয়ে যাবে বলে আবিরকে জড়িয়ে ধরে ঘুমাতো। 7 দিন পর আবিরকে বাসায় নিয়ে আসে। আবির আগের তুলনায় অনেকটা সুস্থ হয়ে গিয়েছিল। বাসায় আসার পরও মেঘের আহ্লাদের কমতি ছিল না। সারাক্ষণ আবিরকে দেখতো। আবির খেয়েছে কিনা, ওষুধ খেয়েছে কিনা, ঠিকমতো ঘুমাচ্ছে কিনা, সব নজরে রাখাই যেন মেঘের একমাত্র দায়িত্ব ছিল। 12-13 বছর বয়সে কিশোরের মনে হঠাৎ করে মেঘের প্রতি অন্যরকম অনুভূতি জন্মাতে শুরু করলো। জন্মের পর থেকেই 4-5 বছর বয়স পর্যন্ত যাকে বোনের নজরে দেখে এসেছে, হুট করেই তার প্রতি ভিন্ন একটা টান অনুভব করতে শুরু করলো। মেঘের আহ্লাদে কণ্ঠে বলা প্রতিটা কথা আবিরের হৃদয়ে ছুঁয়ে যেত। কিছুদিন পর আবির মোটামুটি সুস্থ হওয়ার পর একদিন সোফায় বসে টিভি দেখছিল। তখনই মেঘ ছুটে এসে আবিরের পাশে বসতে বসতে বলেছিল, ভাইয়া তুমি জানো তুমি সুস্থ হয়েছো কেন? আম্মুরা বলছে তুমি শুধু আমার জন্য সুস্থ হয়েছো। আমি কান্না করেছিলাম বলে আল্লাহ তোমাকে সুস্থ করে দিয়েছে, বুঝলা? আবির মলিন হেসে বলল, এখন আমার কি করতে হবে? তুমি সবসময় আমার সাথে খেলবা, আমায় ঘুরতে নিয়ে যাবা, আমাকে অনেক আদর করবা, আর কখনোই আমায় ছেড়ে যেতে পারবা না।
আবির সেই দিন মেঘের হাতে হাত রেখে গুরুতরভাবে বলেছিল, আজ এই মুহূর্ত থেকে আবির মেঘকে কথা দিচ্ছে আবির কোনোদিন তার মেঘকে ছাড়বে না। যাই হয়ে যাক না কেন, আবিরের প্রাণ মেঘেতেই সীমাবদ্ধ থাকবে। মেঘ বলেছিল, মনে থাকে যেন। আবির হেসে বলেছিল, তুই ভুলে গেলেও আমি কখনো ভুলবো না। সেই দিন থেকে আবিরের মনে মেঘেতে আটকে গিয়েছে। আবির মেঘের টানে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছিল। মেঘের আহ্লাদে আবদার আবিরকে মেঘের প্রতি সিরিয়াস করেছিল। ধীরে ধীরে আবির বড় হতে শুরু করে, সেই সাথে মেঘের সাথে দূরত্ব বাড়ে। মেঘও তার ছোটবেলার স্মৃতি ভুলতে শুরু করেছে। এত বছর পর আবিরের মেঘ দ্বিতীয়বারের মতো আবিরের অসুস্থতা এইভাবে কেঁদেছে। আবির গভীর ভাবনার শেষে চোখ মেলে তাকিয়ে আছে মেঘের অভিমুখে। মেঘ গভীর ঘুমে বিভোর হয়ে আছে, চোখে পানি এখনো গাল বেয়ে গড়িয়ে পড়ছে। আবির বাম হাতে মেঘের গাল মুছে আলতোভাবে হাতের চুলগুলো ঠিক করে দিল। বাকি রাত আবিরের নির্ঘুম কেটেছে। আবিরের বুকে শুয়ে আছে আবিরের কাদম্বিনী। আবির অপলক দৃষ্টিতে ক্ষুদ্র আলোয় তার কাদম্বিনীকে দেখেই রাত কাটিয়ে দিচ্ছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। এমন সময় আবির ঘুমিয়েছে। তার ঘণ্টাখানেক পর আচমকা মেঘের ঘুম ভাঙে। নিজেকে আবিষ্কার করে আবির ভাইয়ের প্রশস্ত বুকে। চোখ তুলে তাকায় আবিরের মুখের পানে। আবিরের ঘুমন্ত অবস্থায় দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে উঠতে নিলে পিঠে ভারী কিছু অনুভব করে। ঘুমের মধ্যে চুলের খোপা খুলে এলোমেলো হয়ে গেছে। চুলের কারণে কিছু বুঝতে পারছে না। ঘাড় ঘুরিয়ে আর চোখে তাকাতেই খেয়াল করলো আবিরের বাম হাত মেঘের পিঠের উপরে শক্ত করে ধরে রেখেছে, যাতে ঘুমের মধ্যে মেঘ পড়ে না যায়। মেঘ বিপুল চোখে আবিরের হাতের দিকে তাকিয়ে আছে। নিজের অজান্তে মেঘের ঠোঁটে হাসি ফুটল। যাকে ঘিরে মেঘের লক্ষাধিক স্বপ্নের পাহাড় বুনেছে, সেই আবির ভাইয়ের বুকে মাথা রেখে সারা রাত কাটিয়েছে, এটা ভাবতেই মেঘের দুই চোখে আনন্দে ছলছল করছে। বুকের ভেতর অজানা অনুভূতি জেগে উঠেছে। আবিরের হাতের দিকে তাকিয়ে মেঘের মন অধিকতর পুলকিত হয়েছে। মেঘ আর চোখে নিরুদ্ধ দৃষ্টিতে আবিরের সুস্পষ্ট দৃষ্টতায় কিছুক্ষণ তাকিয়ে রইল। চোখ সরানো বা পলক ফেলার কথা বেমালুম ভুলে গেছে। অজান্তেই কাদম্বিনীর ঠোঁটে লেগে আছে ললিত হাসি। মেঘের স্বাভাবিক চেহারার মুহূর্তেই মধ্যেই লজ্জায় লাল হয়ে গেছে। ক্ষণে ক্ষণে আবিরের অভিমুখে চেয়ে থাকা শক্তি হারিয়ে ফেলছে। দুর্ভাগ্যে আবেশে মেঘের চোখ টানছে। মনের বিরুদ্ধে নিজেকে অক্লিষ্ট রাখার নিরবধি চেষ্টা চালাচ্ছে। আচমকা মেঘের নিঃশ্বাস থমকে গেছে। মনের কোণায় একটা গাঢ় প্রশ্নের উদ্গত হলো। মেঘ নিজেই প্রশ্ন করলো, আবির ভাইয়ের জ্ঞান কখন ফিরেছে? আর উনি কখন সজ্ঞানে আমায় ধরেছেন? উনি কি আমায় সজ্ঞানে ধরেছেন, নাকি ঘুমের ঘোরে? মেঘ শুকনো ঢোক গিলল। হুড় করে বুক কাঁপছে, সাথে লজ্জায় রাঙা হয়ে আছে কাদম্বিনীর উজ্জ্বল চেহারাটা। এভাবেই আর থাকা সম্ভব হচ্ছে না। মেঘের হৃৎপিণ্ডের কম্পনে আবির যে কোনো সময় সজাগ হয়ে যেতে পারে। তাই মেঘ
ঘুরে কাঁপা কাঁপা হাতে আবিরের হাতটা সরিয়ে কোনো রকমে উঠল। চুল ঠিক করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে মাথায় ওড়না দিতে দিতে তাড়াতাড়ি দরজা খুলে দিল। হাতের ফোন নেই, নেই কোনো ঘড়ি, কত বেলা হয়েছে তা বোঝার উপায় নেই। মেঘের দরজা খোলার শব্দে তানভীর হকচকে উঠল। এসে ধীর কণ্ঠে শুধালো, ভাইয়ার জ্ঞান ফিরেছে? মেঘ শান্ত স্বরে বলল, মনে হয় ফিরেছে, এখন ঘুমাচ্ছেন। ভাই বোনের কথোপকথন শুনে রাকিবের ঘুম ভেঙে গেছে। তড়িঘড়ি করে উঠে উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করল, আবির উঠেছে? মেঘ এপাশ ওপাশ মাথা নাড়িয়ে বলল, না। মেঘ সাইড হয়ে দাঁড়াতেই রাকিব আর তানভীর রুমে ঢুকলো। ওদের হালকা পাতলা কথাতে আবিরের ঘুম ভেঙে গেছে। আবির চোখ পিটপিট করে একে একে তানভীর, রাকিব আর মেঘকে দিকে তাকালো। সম্পূর্ণ রুমে একবার চোখ বুলিয়ে আবির পুনরায় তানভীর আর রাকিবের দিকে তাকিয়েছে। রাকিব ভ্রু কুঁচকে গম্ভীর মুখে করে আবিরের দিকেই তাকিয়ে আছে। আবির এক মুহূর্ত চেয়ে থেকে অকস্মাৎ মলিন হাসল। আবিরের হাসি দেখে রাকিবের মেজাজ গরম হচ্ছে। ফুস করে শ্বাস ছেড়ে রাকিব মেঘকে উদ্দেশ্য করে স্বাভাবিক কণ্ঠে বলল, মেঘ তুমি একটু বাইরে যাও তো। মেঘ সরু নেত্রে রাকিবকে দেখে সাথে সাথে তানভীরের দিকে তাকালো। তানভীর চোখের ইশারা করতেই মেঘ চুপচাপ রুম থেকে বেরিয়ে গেছে। রাকিব রাগী স্বরে বলল, তানভীর দরজাটা বন্ধ কর। রাকিবের কথা মতো তানভীর তাই করল। রাকিব আশেপাশে তাকিয়ে হঠাৎই এগিয়ে গেল রুমের এক কর্নারে থেকে একটা পাইপ মাথার উপরে তুলে দ্রুত আসতে নিল। আবির চেঁচিয়ে উঠল, এই! তানভীর রাকিবের দিকে তাকিয়ে সহসা ছুটে গেল, পেটে বরাবর শক্ত করে ধরে বলল, কি করছো তুমি? রাকিব রাগান্বিত কণ্ঠে বলল, ওর যে হাত পাটা ঠিক আছে, ওইটা ভেঙে ফেলবো। মরার যখন এতই শখ, তাহলে ভালো করেই মারি। তানভীর ধীর কণ্ঠে রাকিবকে বলল, থাক, বাদ দাও, এমনিতেই ভাইয়ার অবস্থা খারাপ। রাকিব পাইপ হাতে নিয়ে আবিরের কাছে হাসতে হাসতে রাগে কটকট করে বলল, তোর ফাটা মাথা আরো ফাটিয়ে দেব। আবিরের ঠোঁটে এখনো হাসি লেগেই আছে। আবির মৃদু স্বরে বলল, তোর ইচ্ছে হলে দে ফাটিয়ে। রাকিব গম্ভীর মুখ করে বলল, আবির, তোর সাহস দেখে আমি অবাক হয়ে গেছি। তুই কিভাবে পারলি এমন কাজ করতে? আবির ভ্রু গুটিয়ে মুখ ফুলিয়ে বলল, আমি ইচ্ছে করে করেছি নাকি? রাকিব পুনরায় বলল, মেঘ কি বলেছে না বলেছে তুই এতেই চটে গিয়ে মরতে চলে গেলি? তুই কি ভাবলি তুই মরে গেলেই সবকিছু সমাধান হয়ে যাবে? আমাদের আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতি তো। মেঘ বললেই হলো, প্রয়োজন মেঘকে বিয়ের আসর থেকে উঠিয়ে এনে হলেও তোর সাথে বিয়ে দিব। আর কোনো ছেলের সামান্য পছন্দ করে বলেই তুই এমন কাণ্ড করে বসলি? মেঘের মনে যতই যেই থাকুক, সবগুলোকে মেরে সেইখানে তোর বসতি স্থাপন না করলে আমিও রাকিব না। আবির মুচকি হেসে বলল, আমার মেঘ আমারই ছিল, আমার কাছে আমারই আছে, আর আমি তো আমারই থাকবে। ও কোনো ছেলেকে পছন্দ করে না। ও কোনো ছেলেকে পছন্দ তো দূর, কোনো ছেলের দিকে ভালোভাবে তাকিয়েই দেখে না। ওর মন মস্তিষ্ক জুড়ে এই আবির ব্যতীত অন্য কোনো পুরুষের অস্তিত্ব নেই। আর কোনোদিন কেউ আমার কাদম্বিনীর প্রিয় পুরুষ হতেও পারবে না, এই কনফিডেন্স আমার আছে। তাহলে মিনহাজে থেকে ফুল নিতে দেখেছিস? না, কিন্তু ছবি যা দেখেছিস সবগুলোই মিনহাজ ওকে ফুল অফার করছে, কিন্তু আমার মেঘ সেই ফুলগুলো ছুঁয়েও দেখেনি। তারপরে ওই ছেলের সাহস কিভাবে হলো এভাবে মেঘকে ফুল দেওয়ার? ওইটা ওদের প্ল্যানিং ছিল। ওরা ছবি তুলে ফেসবুকে পোস্ট করার প্ল্যান করছিল, যাতে সেটা আমার চোখে পড়ে। কিন্তু আমি ওখানে চলে যাওয়ায় ওরা থতমত খেয়ে ফেলেছে।
তুই এসব কিভাবে জানলি? মেঘ বলেছে। আমি আগে থেকেই সব জানতাম, তাছাড়া মেঘও কিছুটা বলেছে। হারামি, তুই যদি আগে থেকেই সবটা জানতিস তাহলে অ্যাক্সিডেন্ট করতে গেলি কেন? আবির গম্ভীর কণ্ঠে বলল, আমি মেঘকে বেশি কিছুই বলতাম না, বরং ওদের সাথে আড্ডা দিয়ে আমি ওকে নিয়ে চলে আসতাম। কিন্তু ওই ছেলের এক্সট্রা কেয়ার দেখে সঙ্গে সঙ্গে পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছিল। না বুঝেই হুট করে প্রশ্ন করে বসি, মেঘ সেই ছেলেকে পছন্দ করে কিনা। আমি 100% জায়গায় 1000% কনফিডেন্স ছিলাম মেঘ না বলবে, অন্তত আমার চোখের দিকে তাকিয়েও কোনোদিন মিথ্যা বলতে পারবে না। কিন্তু ও যখন আমার চোখে চোখ রেখে হ্যাঁ বলল, তখন এক মুহূর্তের মধ্যে মনে হয়েছিল আকাশটা বোধহয় আমার মাথায় ভেঙে পড়েছে। আমি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছিলাম না। আমি আগে থেকেই জানতাম এসব ওদের প্ল্যান। ওরা আমার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছে, কিন্তু ওর হ্যাঁ শোনার পর নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। যখন বুঝতে পেরেছি এখানে থাকাটা রিস্ক, তখনই আমি সেখান থেকে চলে গিয়েছি। একটু শান্ত থাকলেই মাথাটা ঠিক হয়ে যেত, তাহলে এভাবে অ্যাক্সিডেন্ট করতে হতো না। আরে বাবা, আমি ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট করিনি। আমি যেখানে জানি ও আমার, সেখানে অ্যাক্সিডেন্ট করে মরতে বসা বোকামি ছাড়া কিছুই না। তো করলি কিভাবে? ফাঁকা রাস্তা, মন খারাপ, তাই আমি মোটামুটি ভালো স্পিডে বাইক চালাচ্ছিলাম। প্রায় জনমানব শূন্য একটা জায়গায় হুট করে এক পাগল বাইকের সামনে চলে আসে। পাগলের অবস্থা তো জানিসই, রাস্তার মাঝখানে এদিক সেদিক ছুটোছুটি করছে। যখন বুঝতে পারি পাশ কাটিয়ে যাওয়া কষ্টকর হবে, ততক্ষণে প্রায় কাছাকাছি চলে গেছি। পাগলের আলামত দেখতে দেখতে স্পিড ব্রেকার খেয়ালই করিনি। আচমকা ব্রেক করতে স্পিড ব্রেকারে ধাক্কা লাগে। এমনিতেই মাথা ভর্তি দুশ্চিন্তা, ধাক্কা খাওয়া বাইক কন্ট্রোল করার কথা ভুলেই গিয়েছি। তারপর আর কি হয়েছে জানি না। তানভীর তপ্ত স্বরে বলল, বড় আব্বু কাল বেশি কিছু বলেননি, আজ তোমার খবরই আছে। আবির মোলায়েম হেসে হঠাৎই সূক্ষ্ম নেত্রে তানভীরের দিকে তাকিয়ে প্রশ্ন করল, তুই ওদের কিছু করিসনি তো? রাকিব হেসে বলল, বেশি কিছু না, জাস্ট 2 দফা হালকার উপর ঝাপসা আপ্যায়ন করেছে আর কি। আবির সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে পুনরায় শোধাল, রাকিব যা বলছে সত্যি? কি করেছিস তুই? তানভীর চোখ নামিয়ে মৃদু স্বরে বলল, যা করার তাই করেছি। তোমার তাদের নিয়ে ভাবতে হবে না। এখন কোথায় আছে কোনো এক জায়গায়। তুই বন্যার সামনে মেরেছিস? হ্যাঁ। তোরে আমি কি বুঝাইলাম তানভীর? আর তুই এটা কি করলি? আমি এত মেপে চলতে পারবো না ভাইয়া। ওইটা পাবলিক প্লেস না হলে আর রাকিব ভাইয়া আমায় না আটকালে গতকাল ওইখানে ওই ছেলেকে খুন করতাম। আবির শান্ত স্বরে বলল, যুদ্ধ হয় সমানে সমানে, ওরা যতই লাফালাফি করুক না কেন, তোর আমার কাছে ওরা এখনো অনেক ছোট। তানভীর ফোঁস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, ছোট হয়ে বড়দের মতন আচরণ করেছে, তাই আমিও আমার রূপ দেখিয়েছি। তোর আচরণে বন্যা তোর প্রতি বিদ্বেষ না চলে আসলে আসুক। আমার জীবনে আমার ভাই বোনের সামনে বাকি সবকিছুই গুরুত্বহীন। সে যদি এতটাই ম্যাচিওর হয়, তাহলে আশা করি অবশ্যই বুঝবে। আবির টুকটাক কথা বলেই হঠাৎ গুরুতর কণ্ঠে বলল, আমার জানটা বাইরে একা আছে। তানভীর, দেখ তো আমার ময়না পাখিটা কি করছে। রাকিব মৃদু হেসে বলল, এত পিরিত দেখাতে হবে না। তোর বাসর করার ইচ্ছা ছিল আমাদের জানাতি, পুরো অফিস রুম সাজিয়ে এক প্রকার আয়োজন করে তোদের বাসরের ব্যবস্থা করতাম। আবির চোখ উজ্জ্বলতায় ঝলমল করছে, মুখে লাজুক হাসি। তানভীর নিঃশব্দে হেসে পা বাড়াতে রাকিব সহসা উত্তেজিত কণ্ঠে বলল, বাই দ্য ওয়ে, বাসর রাত কেমন কাটলো আবির? আবির ঠোঁটের কোণায় হাসি রেখে উদাসীন কণ্ঠে বলল, ফুলের সুবাস ছাড়া বাসর রাতের সৌন্দর্য ফিকে মনে হচ্ছিল। ফুল দিয়ে সাজাতে পারলি না?
রাকিব আবার চেঁচিয়ে উঠল, বাস কইরে, বাসটা আন কেউ। তানভীর মেঘকে ডেকে নিয়ে এসেছে। মেঘ নাকের ডগা পর্যন্ত ওড়না টেনে রেখেছে। মেঘ রুমে আসতেই আবির আর চোখে মেঘের দিকে তাকিয়ে আছে, কিন্তু মেঘের দৃষ্টি নিচের দিকে। ঘুরে এসে কোনো রকমে আবিরের পায়ের কাছে মাথা নিচু করে বসলো। তানভীর আর রাকিব নাস্তা আনতে বেরিয়ে গেছে। রুমে শুধু আবির আর মেঘ। আবির এক দৃষ্টিতে মেঘকেই দেখছে। পাতলা ওড়নার আড়ালে মেঘের কুণ্ঠ অভিমুখে আবির নিষ্পলক তাকিয়ে আছে। তৎক্ষণাৎ রুমে আলী আহমেদ খান সহ মালিহা খান আর আকলিমা খান ঢুকলেন। আলী আহমেদ খান রাগী স্বরে বললেন, জ্ঞান ফিরেছে তাহলে? আবির খানিক হেসে হাসলো আর কিছুই বলল না। আলী আহমেদ খান গুরুতর কণ্ঠে শোধালো, তুমি কি ঠিক করে নিয়েছো তোমার আম্মু আর আমাকে শান্তিতে থাকতে দেবে না? আবির কণ্ঠ খাদে নামিয়ে শান্ত কণ্ঠে বিড়বিড় করে বলল, আপনাদের শান্তির জন্য প্রয়োজনে নিজের মনকে পুড়িয়ে ছারখার করে দেব। আলী আহমেদ খান ভারী কণ্ঠে শোধালেন, তানভীর কোথায়? নাস্তা আনতে গেছে। আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠল, তোমাদের মতো বয়সে বিজনেস করে একা হাতে সংসার সামলিয়েছি, আর আজকে তুমি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছো, 2 দিন পর তানভীর অ্যাক্সিডেন্ট করবে। এই বয়সে এসেও তোমাদের জন্য টেনশন করতে হবে নাকি? আবির মৃদু হেসে ভারী কণ্ঠে বলল, এই তানভীর, তুই কিন্তু কোনোভাবে অ্যাক্সিডেন্ট করিস না। তানভীর আচ্ছা বলতে আলী আহমেদ খান পিছ ফিরে তাকালেন। তানভীর রুটি, কলা আরো অন্য কিছু খাবার নিয়ে এসেছে। মালিহা খান শীতল কণ্ঠে আবিরকে বলল, সাবধানে গাড়ি চালাতে পারিস না? হালিমা খান স্বাভাবিক কণ্ঠে বললেন, খাবার নিয়ে এসেছি, আগে খাবার খেয়ে নে। মেঘ নীরব দর্শকের মতন মাথা নিচু করে চুপচাপ বসে আছে। মালিহা খান আবিরের হাত মুখ ধুইয়ে দিয়েছে। কিছুক্ষণ পর ডাক্তার এসে দেখে গেছে। ডাক্তার চলে যাওয়ার পর মালিহা খান নিজের হাতে আবিরকে খাইয়ে দিতে লাগলেন। তানভীর রাকিবও খাচ্ছে। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে শোধালেন, মেঘ তুই খাবি না? খিদে নেই, পরে খাবো। আবির তানভীরের দিকে তাকে ইশারা দিতেই তানভীর বসা থেকে উঠে এসে স্বাভাবিক কণ্ঠে মেঘকে বলল, হা কর। মেঘ বলল, আমি খাবো না ভাই, আমি খাবো না। হা করতে বলছি। মেঘ মাথা তুলে অল্প হা করলো। তানভীর মেঘকে খাইয়ে নিজেও খেয়ে নিয়েছে। খাওয়া শেষ হওয়ার 10 মিনিটের মধ্যেই জান্নাত আর আবিরের ফুপি রুমে ঢুকলো। ওদের দেখে সবাই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আলী আহমেদ খান বোনের দিকে এক পলক তাকিয়ে ভারী কণ্ঠে বললেন, তুই এখানে? তোদেরকে খবর দিল। জান্নাত ধীর কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম, ভাইয়া আমাদের খবর দিয়েছেন। মাহমুদা খান কোনো কথাই বললেন না। ভেতরে এসে আবিরের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বললেন, এখন শরীর কেমন? আবির আর চোখে মেঘের দিকে তাকিয়ে সহসা স্বাভাবিক কণ্ঠে জবাব দিলেন, আলহামদুলিল্লাহ ভালো। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে শোধালেন, তোমার ভাইকে? জান্নাত রাকিবের দিকে তাকিয়ে অল্প হেসে বলল, রাকিব ভাইয়া। মালিহা খান বিস্ময় সমেত একবার রাকিবকে দেখলো আর আবার জান্নাতকে। হুবহু চেহারার মিল না থাকলেও দুজনের চোখ দেখতে একই রকম। মালিহা খান কণ্ঠ ভারী করে প্রশ্ন করলো, তুমি রাকিবের কেমন বোন? আপন বোন? আলী আহমেদ খান রাকিবের দিকে তাকিয়ে প্রখর তপ্ত স্বরে শোধালেন, জান্নাত তোমার বোন? জি আঙ্কেল, আমার একমাত্র বোন। হালিমা খান আর মালিহা খান শুধু চোখ চাওয়াচাই করলেন। মালিহা খানের প্রশ্ন করলেন, তুমি রাকিবের বোন, সে কথা আগে বলনি কেন? কখনো তেমন প্রয়োজন হয়নি, সেজন্যই আর বলা হয়নি। আবিরকে চিন্তা না? জি মোটামুটি চিনতাম। আলী আহমেদ খান জান্নাতকে প্রশ্ন করলেন, কিন্তু তোমাকে তো তানভীর বাসায় এনেছিল, তানভীরকে তুমি কিভাবে চিনো?
তানভীর ভাইয়ার সাথে একটা প্রোগ্রামে দেখা হয়েছিল, পরিচয় দেওয়া তিনি চিনতে পেরেছি। তখন কথায় কথায় উনি মেঘের কথা বলেন, মেঘের জন্য টিচার খুঁজছিলেন। তখন ভাবলাম মেঘকে আমি পড়াই, সেভাবে মেঘকে পড়ানো শুরু। হালিমা খান, মালিহা খান ও আলী আহমেদ খানের একের পর একের প্রশ্নের প্রতি উত্তরে জান্নাত প্রতিবারই বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে, কোনো প্রকার মিথ্যার আশ্রয় না নিয়েই ঘুরিয়ে ফিরিয়ে সাবলীল ভঙ্গিতে সকল উত্তর দিচ্ছে। আলী আহমেদ খান অফিসে চলে যাবেন, সবার থেকে বিদায় নিয়ে দরজা পর্যন্ত গিয়ে আবার থমকে দাঁড়ালেন। মাহমুদা খানের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বললেন, বাসায় আসিস? জান্নাত আলী আহমেদ খানের দিকে তাকাতে আলী আহমেদ খান মৃদু হেসে বললেন, তোমার শাশুড়িকে নিয়ে আমাদের বাসায় এসো। জি আচ্ছা। হাসপাতালের বেডে চোখ বন্ধ করে শুয়ে আছে আবিরের গতকাল অ্যাক্সিডেন্টের পর থেকে তানভীরের কাছে আবিরের ফোন ছিল। তানভীর আবিরের মাথার পাশে ফোনটা রেখে বেরিয়ে গেছে। রাকিবও চলে গেছে। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তানভীর পার্টি অফিসের সামনে আসতেই দেখলো ভেতরে কয়েকজন কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি করছে। তানভীর দ্রুত ভেতরে গেল। তানভীর দ্রুত ভেতরে গেল। আজ থেকে 15 দিন আগে সংগঠিত একটা প্রোগ্রামে ছোটখাটো ভুলভ্রান্তি নিয়ে 2-4 জন কথা বলছিল। এক পর্যায়ে তর্কের রূপ নিয়েছে। তানভীর ভেতরে শান্ত থেকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু কোনো কারোর থামার নাম নেই। অল্প বয়সে সবার রক্তই গরম থাকে, কারোর মুখ থেকে সামান্যতম কথাও কেউ সহ্য করতে পারে না। বেসামাল পরিস্থিতি বুঝতে পেরেই তানভীর উচ্চস্বরে ধমক দিতেই সকলেই নীরব হয়ে গেছে। সময়টা যেন থমকে গেছে। সবার মাথার নিচে করে দাঁড়িয়ে আছে, কারোর মুখে কোনো শব্দ নেই। আবিরের বলা কথা মনে করেই তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে সাবলীলভাবে বোঝানোর চেষ্টা করলো। সবাইকে থামিয়ে তানভীর নিজের চেয়ারে মাথা চেপে বসে আছে। গতকাল থেকে তানভীরের মেজাজ এমনিতেই খুব গরম। মেঘের অনাকাঙ্ক্ষিত আচরণ, আবিরের অ্যাক্সিডেন্ট, মিনহাজা তামিমকে প্রতি তীব্র ক্রোধে তানভীরের মেজাজ তুঙ্গে। তানভীরের নিজের বোনের প্রতি যতটা না ক্ষোভ ছিল, তার থেকেও বেশি রাগ ছিল বন্যাকে সেখানে উপস্থিত থাকতে দেখে। বন্যার ম্যাচুরিটি তানভীরকে বরাবরই মুগ্ধ করে। মেয়েটা কখনোই উচ্ছৃঙ্খল আচরণ করে না, করলেও সেটা নির্দিষ্ট গণ্ডিতেই সীমাবদ্ধ থাকে। যেমন মেঘেদের সাথে থাকলে বন্যা ওদের মতোই দুষ্টুমি ফাজলামি করে, আবার বাড়িতে থাকাকালীন ছোট ভাইয়ের সাথে খুনসুটিতে মেতে থাকে। অথচ স্যার, ম্যাম, তানভীর, আবির কিংবা বড়দের সামনে একদম শান্তশিষ্টভাবে কথা বলে। মেয়েটার রাগ বোঝারও কোনো উপায় নেই। নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছিল না। আবির আর তানভীর দুইজনের দৃষ্টিতেই বন্যা মেঘের তুলনায় অনেকটা পরিণত। কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করলে খুব করে কিছু আশা করে না পেলে তখন বুকের ভেতরে যে আঘাতটা লাগে সেটাই এত সহজে মুছে না। তানভীরের ক্ষেত্রেও এমনটাই হয়েছে। বন্যার প্রতি তানভীরের অন্ধবিশ্বাস ছিল। বন্যা মেঘের সাথে থাকলে মেঘ কখনোই ভুল বা অন্যায় কিছু করবে না। সেই বিশ্বাসটা বন্যা নষ্ট করে দিয়েছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে বাধ্য হয়ে রাতে বন্যার উপর নিজের রাগ ঝেড়েছে। যদিও পরে সবটা জেনেছে, কিন্তু তখন কল দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। বন্যাকে ফোন দিবে ভাবতেই পকেটে থাকা ফোনটা ভাইব্রেট হতে শুরু করলো। পকেটে থাকা ফোনটা বের করতেই বন্যার নাম ভেসে উঠল। অমনি তানভীরের ওষ্ঠদ্বয় প্রশস্ত হলো। মাথার যন্ত্রণা, মনের অশান্তি যেন মুহূর্তেই গায়েব হয়ে গেছে। ফোনটা রিসিভ করেই তানভীর মোলায়েম কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। বন্যা ভয়ে ভয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। আবির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, শুধু হাতে পায়ে আর মাথায় ব্যান্ডেজ করা, তবে বিন্দাস আছে। সরি। ওমা, সরি বলছো কেন?
এমনি। ভাইয়াকে এখনো হাসপাতালে? হ্যাঁ, কালকে সম্ভবত বাসায় নিয়ে যেতে পারবো। মেঘ কোথায়? হাসপাতালেই আছে। আপনি কোথায়? আমি পার্টি অফিসে আছি। তুমি কি করতেছো? ভার্সিটিতে আছি। মেঘ কি আজ বাসায় যাবে না? ওর মনে হয় বাসায় ফোন রেখে এসেছে। কথা বলতে পারছি না। আমি হাসপাতালে গিয়ে বনুকে ফোন দেবনে, তখন কথা বলে নিও। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞাসা করব? তোমার বন্ধুদের কথা বাদ দিয়ে যা ইচ্ছা জিজ্ঞাসা করতে পারো। বন্যার মুখ বন্ধ হয়ে গেছে। গত রাতে তানভীর নিষেধ করেছিল, কিন্তু ভার্সিটিতে এসে দুই বন্ধুকে না পেয়ে বন্যার মনটা খুঁতখুত করছে। তাই তানভীরকে জিজ্ঞাসা করবে ভেবেছিল, অথচ তানভীর আগে থেকেই নিষেধ করে সাবধান করে ফেলল। বন্যা ধীর কণ্ঠে বলল, আচ্ছা রাখি এখন। কি যেন জিজ্ঞাসা করতে চেয়েছিলে? না থাক, ভালো থাকবেন। তানভীর মুচকি হেসে বলল, তুমিও ভালো থেকো, আর কোনো সমস্যা হলে জানিও। বন্যা কল কাটতে ঘুরতে নিলে আচমকা এক ছেলের সাথে ধাক্কা লাগতে যাচ্ছিল। ছেলেটা দ্রুত সরে গিয়ে ভারী কণ্ঠে বলল, এই যে খুকি, কানা নাকি? চোখে দেখতে পারো না? বন্যার কানে ফোন নিয়ে চোখ তুলে তাকালো। ছেলেটা যেমন ফর্সা, বন্যার তুলনায় হাইট অনেকটাই বেশি। চোখে সাদা গ্লাস, চুলগুলো গোছানো, পরনের শার্ট, তার উপরে অ্যাফরন। বন্যা ছেলেটার দিকে তাকিয়ে কপাল কুঁচকালো। ছেলেটা বিপুল চোখে বন্যার দিকে তাকিয়ে মুচকি হাসলো। তানভীর ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে শোধালো, কে ধমক দিয়েছে? বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, চিনি না, রাখছি এখন। ছেলেটা কয়েক মুহূর্ত স্থির থেকে বন্যার দিকে তাকিয়ে চলে যাচ্ছে। বন্যার সূক্ষ্ম নেত্রে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটার চাল চলনে হঠাৎ পরিবর্তন দেখে বন্যার মনে খটকা লাগছে। তাছাড়া বন্যা যেখানে দাঁড়িয়েছিল সেখান দিয়ে সচরাচর কেউ হাঁটাচলাও করে না। তবে ওই ছেলে কেন এদিকে আসবে? ছেলেটাকে দেখেই বোঝা যাচ্ছে ক্লাসের দিক থেকে সিনিয়র হবে, কিন্তু আগে কখনো এই ছেলেকে দেখেছে কি না সেটাও মনে করতে পারছে না। ছেলেটা অনেক দূরে চলে গেছে। বন্যা আবারও ঘাড় ঘুরিয়ে তাকালো। বন্যা হঠাৎই মিনহাজের সাথে প্রথম দেখার ঘটনা মনে পড়ে গেছে। মিনহাজ ইচ্ছাকৃত ধাক্কা দিতে এসেছিল, নিজেই যেমন ভাব নিয়েছিল, তেমনি এই ছেলেও নিজেই অন্য রাস্তায় এসে আবার ধমক দিয়ে বসলো। বন্যা এখন নিজের উপর বড্ড রাগ হচ্ছে। একটু আগেই বিষয়টা খেয়াল করলে ছেলেটাকে অন্ততপক্ষে দুটো কথা বলতে পারত। তানভীর পুনরায় কল করেছে। বন্যা কল রিসিভ করা মাত্রই তানভীর আতঙ্কিত কণ্ঠে শোধালো, কি হয়েছে? কে কি বলেছে? তেমন কিছু না, সত্যি বলো। আসবো আমি? আরে না, সত্যি কিছু হয়নি, আপনার আসতে হবে না। আর ইউ শিওর? ইয়েস। আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ করে বাসায় চলে যেও। জি আচ্ছা, রাখি। বন্যা কল কেটে আবারও তাকালো। ততক্ষণে ছেলেটা কোথায় যেন চলে গেছে। এর মধ্যে লিজা আর মিষ্টি এসে বন্যার মাথায় গাঁঠা মেরে উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করলো, কিরে, তুইও কি লিফাত ভাইয়ার প্রেমে পড়েছিস? বন্যা কপাল কুঁচকে রাশভারী কণ্ঠে শোধালো, লিফাত ভাই আবার কে? লিজা হেসে উত্তর দিল, এই যে একটু আগে যার সাথে কথা বলছিলি, যার দিকে এইমাত্র তাকিয়েছিলি, সেই হচ্ছে লিফাত ভাইয়া। চতুর্থ বর্ষে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ফার্স্ট বয়। উনি যে কত মেয়ের ক্রাশ তার কোনো হিসাব নেই, এমনকি আমারও ক্রাশ। তা কি কথা বলছিলি রে? বন্যা রেগে বলল, কোনো কথাই বলিনি। তোর ক্রাশের সাথে কথা বলতে আমার বয়েই গেছে। আর একটা কথা, তোর ক্রাশের ক্যারেক্টারের সমস্যা আছে, বুঝলি? লিজা দাঁতে দাঁত পিষে কটমট করে বলল, তুই আমার ক্রাশকে নিয়ে একদম বাজে কথা বলবি না, বলতে চাইও না।
এমনকি তোদের সাথেও কথা বলতে চাচ্ছি না, বাই। বন্যা ক্লাসে চলে গেছে। বন্যার পিছু পিছু মিষ্টি লিজাও ছুটেছে। এইদিকে আলী আহমেদ খান চলে যাওয়ার পরে আরও 2-3 ঘন্টা মাহমুদা খান হাসপাতালে ছিলেন। আবিরকে যতটা সম্ভব বুঝিয়েছেন। মালিহা খান আজ কম বেশি কথা বলেছেন, হালিমা খানের সাথেও পরিচিত হয়েছেন। মাত্র প্রায় একটার দিকে ওনারা বাসার উদ্দেশ্যে চলে গেছেন। মালিহা খান আর হালিমা খান দুইজনেই বাসায় যাওয়ার জন্য বলেছেন, কিন্তু প্রত্যুত্তরে মাহমুদা খান কিছুই বলেননি। এত বছরের দূরত্বের পর হুট করেই ওই বাড়িতে চলে যাওয়া ওনার কাছেও স্বাভাবিক বিষয় না। ওই বাড়ির সাথে জড়ানো আবেগগুলো কেমন যেন শক্ত পাথরের মুড়িয়ে আছে। সেই পাথর না গললে স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠা অসম্ভব ব্যাপার। আলী আহমেদ খান মুখ রক্ষার খাতিরে বোনকে বাসায় যেতে বললেও দুই ভাবি খুব আন্তরিকভাবে সহিত বাসায় যাওয়ার জন্য বলেছেন। দুপুরের পরপরই ইকবাল খান, আকলিমা খান, মিম আদি হাসপাতালে এসেছেন। আবিরের অসুস্থতার কথা তানভীর বলতে চায়নি, তবে ইকবাল খান বারবার জোর করায় বাধ্য হয়ে বলেছেন। বলতে দেরি হলেও তাদের রওনা দিতে দেরি হয়নি। মিম আর আদি সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে। আবিরের সাথে মিম খুব কম কথা বললেও হুটহাট দেখা না হলেও মিম ইচ্ছাকৃত সামনেও পড়ে না, তবে ভাইয়ের প্রতি ভালোবাসা কোনো কমতি নেই তার। অন্যদিকে আদি আবদার করার একমাত্র জায়গা আবির। বাইরে থাকাকালীনও ভিডিও কলে দিয়ে প্রতিনিয়ত বলতো, ভাইয়া এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, কবে আসবা। এখনও তাই করে। হাসপাতালে এসে আবিরের অবস্থা দেখে দুই ভাই বোনই থ মেরে গেছে। মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ দেখে আঁতকে উঠল। এমন অবস্থায় বাস্তবে কাউকে দেখেনি তারা, এই প্রথম আবিরকে দেখেছে। আকলিমা খানও অনেক বেশি আতঙ্কিত হয়েছেন। আবিরকে দেখে আর্তনাদ শুরু করেছেন। ইকবাল খান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, কিছুই বলতে পারছেন না। ওনার চোখে ভেসে উঠছে বহু বছর আগে আলী আহমেদ খানের অ্যাক্সিডেন্টের পরের দৃশ্য। তখন আলী আহমেদ খান অ্যাক্সিডেন্ট করে প্রায় 6 মাস বিছানায় ছিলেন। একই রূপে নিজের ভাইপোকে দেখেও দেখতে হবে, এটা ইকবাল খান কখনোই কল্পনা করেননি। ইকবাল খান তাড়াতাড়ি আবিরের রিপোর্ট চেক করতে লাগলেন, হাতে পায়ের অবস্থা বোঝার জন্য। মাথার চাপ বেশি খেলেও হাত আর পায়ে খুব বেশি সমস্যা নেই। 21 দিন বেড রেস্টে থাকলে আশা করা যায় ঠিক হয়ে যাবে। দুপুর পেরিয়ে সন্ধ্যা হতে চলল। দুপুরের সবাই অল্প স্বল্প খেয়েছে, কিন্তু মেঘ কিছুই খায়নি। সেই যে আবিরের পায়ের কাছে বসেছিল, সারাদিন যাবৎ সেইখানেই বসে আছে। দুই হাতে 2 হাঁটু আঁকড়ে ধরে হাঁটুর উপরে কাত করে মাথা রেখে অমত আখিতে আবিরের অভিমুখে চেয়ে আছে। নাক অব্দি ওড়না টানা, আখি যুগল স্থির, প্রয়োজনের বাইরে একবারের জন্য পলক ফেলছে না। কখনো কখনো চোখের কার্নিশে গিয়ে অনর্গল গড়িয়ে পড়ছে নোনা জল। অতি সন্তর্পণে চোখের পানি মুছছে, আবারও চেয়ে আছে আবিরের দিকে। সারাদিনে খাবো না ব্যথিত মেঘের মুখ থেকে আর কোনো কথা বের হয়নি। সকাল থেকে আবির ক্ষণে ক্ষণে মেঘকেই দেখছে, কিন্তু আজ তার কিছুই বলার সামর্থ্য নেই। আম্মু মামুনির সামনে মেঘকে যে 2টা কথা বলবে সে পরিস্থিতিও নেই। কেউ আবিরের পাশ থেকে উঠে যাচ্ছে না। বিকেলে হালিমা খান, আকলিমা খানদের সাথে বাসায় গিয়ে রাতের জন্য রান্না করে সন্ধ্যায় আবার হাসপাতালে এসেছেন। ইকবাল খান সাথে এসেছেন। আলী আহমেদ খানও অফিস থেকে সরাসরি হাসপাতালে এসেছেন। হালিমা খান আর মেঘ দুইজনেই সারাদিন হাসপাতালে ছিলেন। আবির ঘুমাচ্ছে দেখে কেউ ডাকেনি। হালিমা খান এসে থেকে মেঘকে খাওয়ানোর চেষ্টা করছেন। আলী আহমেদ খান নিজেও 2 বার খাওয়ার কথা বলেছেন, কিন্তু মেঘ নিশ্চুপ বসে আছে। বাধ্য হয়ে হালিমা খান তানভীরের নাম্বারে কল দিয়েছে। তানভীর কল রিসিভ করতেই হালিমা খান বিরক্তিভরা কণ্ঠে বলল, কোথায় তুই?
তানভীর উত্তর দেওয়ার আগে হালিমা খান পুনরায় বলে উঠলেন, যেখানে থাকিস হাসপাতালে এসে তোর বোনকে খাইয়ে রেখে যা। আমি তোর বোনের সাথে আর পারবো না। আচ্ছা আসছি, তুমি কিন্তু বোনের সাথে রাগারাগি করো না। তুই আর তোর বাপের আদরেই মেয়েটা দিন দিন আরও বেশি জেদি হচ্ছে। আমি এক্ষুনি আসছি। 20 মিনিটের মধ্যে তানভীর হাসপাতালে এসেছে। মেঘ তখনও গুটিসুটি মেরে বসে আছে। তানভীর ঢুকতে মেঘ নড়ে চড়ে বসলো। তানভীর ভারী কণ্ঠে বলল, খাচ্ছিস না কেন? খিদে নেই বললেই হলো। তানভীর প্লেটে খাবার বেড়ে মেঘের সামনে ধরতেই মেঘ খাবো না বলে তানভীরের দিকে তাকালো। তানভীরের অগ্নিদৃষ্টি দেখে মেঘ কিছু বলার সাহস পেল না, চুপচাপ খাওয়া শুরু করলো। তানভীরও মেঘের সামনে চেয়ার নিয়ে বসে আছে। তানভীর চাইলেও মেঘকে কিছু বলতে পারছে না, আবার না বলেও থাকতে পারছে না, কারণ মেঘের এরকম আচরণ বাসার মানুষের চোখে সন্দেহের সৃষ্টি করবে। সবাই যখন নিজেদের মধ্যে কথা বলছিল, এক ফাঁকে তানভীর 2-1 বার মেঘকে বাসায় যাওয়ার কথা বলেছে, ঠান্ডা মাথায় বুঝিয়েছে, কিন্তু মেঘের মাথা দিয়ে না করেই যাচ্ছে। তানভীর যখন বুঝতে পেরেছে মেঘকে রাজি করানো সম্ভব না, তখন বাধ্য হয়ে মালিহা খানকেও থাকতে বলেছে। মেঘ, মালিহা খান আর তানভীর ছাড়া বাকিরা সবাই চলে গেছে। রাকিব অফিস শেষ করে হাসপাতালে এসেছে, তবে মালিহা খান উপস্থিত থাকায় কেউ কোনো প্রকার উল্টাপাল্টা কথা বলছে না। তানভীর আর রাকিব কিছুক্ষণ বসে তারপর বেরিয়ে গেছে। অনেকক্ষণ পর তানভীর 2 কাপ চা নিয়ে রুমে এসেছে। 1 কাপ চা মালিহা খান আর 1 কাপ চা মেঘের দিকে দিয়ে তানভীর নিজের ফোনটা মেঘকে এগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোর বান্ধবীর সাথে একটু কথা বলিস। মেঘ চায়ের কাপে চুমুক দিয়েই গতকালের ঘটনাগুলো ভাবছে আর মনে মনে নিজেকে বকা দিচ্ছে। গতকাল হাসপাতালে আসার পর থেকে মেঘের মস্তিষ্কে আবির ভাই ব্যতীত আর কেউই নেই। 2-1 বার বন্যার কথা মনে হলেও ফোন বাসায় ফেলে আসায় কল দিতে পারছিল না। মেঘ চা শেষ করে রুম থেকে বেরিয়ে বন্যাকে কল দিয়েছে। মেঘ, আসসালামু আলাইকুম। বন্যা, ওয়ালাইকুম আসসালাম। কি রে, কেমন আছিস? শুনলাম আবির ভাইয়া অ্যাক্সিডেন্ট করেছে, এখন কেমন আছেন? মেঘ গলা দিয়ে কথা বের হচ্ছে না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বন্যা শান্ত কণ্ঠে বলল, এই মেঘ, কাঁদছিস কেন? মেঘ কাঁদতে কাঁদতে বলল, আজ আমার জন্য আবির ভাইয়ার এই অবস্থা হয়েছে। আমি কেন এমন করলাম? আমি এত বোকা কেন? বন্যা মোলায়েম কণ্ঠে বলে উঠল, তুই বোকা না, তোর মনটা খুব অস্থির। থাক, কাঁদিস না। ভাইয়া এখন কেমন আছেন বল? ডাক্তার 21 দিনের বেড রেস্ট থাকতে বলেছেন। 21 দিন পর আবার টেস্ট করলে বোঝা যাবে ঠিক হয়েছে কিনা। কালকে নাকি বাসায় নিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু কি? উনি গতকাল থেকে আমার সাথে কোনো কথা বলছেন না। হঠাৎ চোখে চোখ পড়লেও সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেন। আমি কি করব এখন? ওনার রাগ করাটা অস্বাভাবিক কিছুই নয়। এক ছেলের সাথে খেলছিলি বলে ক্লাস 5-এ থাকাকালীন সেই লোক তোর গালে থাপ্পড় মারতে পারেন। সেখানে তুই এক ছেলের ভালোবাসি বলার পরও কিভাবে ভাবিস পরিস্থিতি শান্ত থাকবে? উনি আমায় থাপ্পড় মারলেও আমি এতটা কষ্ট পেতাম না যতটা কষ্ট এখন পাচ্ছি। নিজের উপর আর মিনহাজের উপর এত রাগ হচ্ছে। এখন অন্ততপক্ষে শান্ত থাকিস প্লিজ, আর কোনো ভুল করিস না। তোর ভাই মিনহাজদের যা করার করেছে। মানে? গতকাল থেকে মিনহাজদের কোনো খোঁজ নেই, ফোন বন্ধ, আজ ক্লাসে আসেনি। তোর ভাই বলেছে 3 দিন পর নাকি ওদের খোঁজ পাবো। আমাকে এ বিষয়ে কিছু জিজ্ঞাসা করতে নিষেধ করেছে। কি বলিস এসব? ঠিক বলছি, তুই ভুলেও এই প্রসঙ্গে কিছু বলিস না। গতকাল থেকে তোদের টেনশনে আমি ঘুমাতে পারছি না। মেঘ আর বন্যা প্রায় 30-40 মিনিট কথা বলার পর ফোন রাখে। তানভীরকে ফোন দিয়ে আসে। কোনো রকমে রাত কাটিয়ে সকাল থেকে আবিরকে বাসায় নেওয়ার তোড়জোড় লেগেছে। ডাক্তার চেক আপ করে রিলিজ দেওয়া মাত্রই বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই অবস্থায় সিঁড়ি দিয়ে ওঠা নামা করা সমস্যা হবে বিধায় আবিরের জন্য নিচে একটা গেস্ট রুম
গোছানো হয়েছে। আপাতত কিছুদিন এখানেই থাকবে। পা ঠিক হলে উপরে চলে যাবে। মেঘও নিজের রুমে চলে গেছে। আবিরের দিকে যতবার তাকায় ততবারই মেঘের নিজের প্রতি ঘৃণা হয়। মেঘ বাসায় ফিরে সেই যে রুমে ঢুকেছে সন্ধ্যার পর থেকে সন্ধ্যা পার হয়ে গেছে, অথচ মেঘ একবারের জন্য নিচে আসে না। আদিত 2-3 বার দরজা পর্যন্ত গিয়ে মেঘকে ডেকে এসেছে, কিন্তু মেঘ আসে না। বাধ্য হয়ে মিম মেঘের রুমে গেল। দরজার সামনে থেকে আপু বলে ডাকতে ডাকতে ভেতরে ঢুকলো। মেঘ টেবিলের উপরে 2 হাতে মাথা ঠেকিয়ে বসে আছে। চুল এলোমেলো থাকার কারণে মেঘের মুখ দেখার অবস্থা নেই। মিম কাছে এসে ডাকলো, আপু। মিম কয়েক মুহূর্ত পরই বুঝতে পারলো মেঘ কাঁপছে। মিম যথার্থ মেঘের চুলগুলো ঠিক করতে করতে মলিন স্বরে বলল, আপু তোমার কি হয়েছে, কাঁদছো কেন? মেঘের কান্নার তীব্রতা বাড়ছে, আরো বেশি ফুঁপাচ্ছে। মিম আতঙ্কিত কণ্ঠে মেঘকে ডাকতে লাগলো। মেঘ অনেকক্ষণ পর মুখ তুলে তাকালো। কান্নার তোপে মেঘের মুখ লাল টকটকে হয়ে গেছে। চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। বাধাহীন এই জলের ধারায় কোনো অন্ত নেই। মিম অবুঝের মেয়ের মতন চেয়ে আছে। প্রশ্ন করার ভাষা হারিয়ে ফেলেছে। মেঘ আচমকা মিমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। মিমের মন ব্যাকুল হয়ে আছে। অনেকক্ষণ পর মৃদুস্বরে শোধালো, আপু কাঁদছো কেন, কি হয়েছে তোমার, প্লিজ বলো আমাকে। মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমি আবির ভাইকে অনেক ভালোবাসি, আমি নিজের থেকেও বেশি ভালোবাসি। ওনার অস্তিত্ব ব্যতীত আমি আমার সত্তার কল্পনা করতে পারি না। আমার সামান্য ভুলের কারণে আজ আবির ভাইয়া এই অবস্থায়। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না রে। বিস্ময়ে মিমের চোখ 3 গুণ বড় হয়ে গেছে। মিম আশ্চর্যিত নয়নে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, তুমি আবির ভাইকে ভালোবাসো? কবে থেকে? দেশে আসার পর থেকে। মিম আর্তনাদ করে উঠল, তুমি আমাকে এতদিনে বলছো? মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমি এখন কি করব, ওনার সামনে যাওয়ার সাহস পাচ্ছি না। কেন, তুমি কি ভাইয়ার মাথা ফাটিয়েছো নাকি? আমার জন্যই উনি অ্যাক্সিডেন্ট করেছেন। হ্যাঁ বলেছে তোমায়, ভাইয়ার কপালে অ্যাক্সিডেন্ট লেখা ছিল, তাই করেছেন। চলো তো। না, আমি যাব না। মিম 2 হাতে মেঘের চোখের পানি মুছিয়ে শক্ত কণ্ঠে বলল, চলো আমার সঙ্গে, আমিও একটু দেখি ভাইয়ার সাথে তোমাকে কেমন মানায়। মেঘ সিক্ত আঁখিতে তাকিয়ে মলিন হাসল। মিম টানতে টানতে মেঘকে নিয়ে যাচ্ছে। মিমের টানের কারণে মেঘের আধখোলা চুল সম্পূর্ণ খুলে গেছে। আদরের রূপ কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে। মিম মেঘের হাত ধরে টানতে টানতে সিঁড়িতে এসে চিন্তিত কণ্ঠে বলল, আপু একটা প্রশ্ন করি? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, কি? তোমার আর আবির ভাইয়ের বিয়ে হলে আমি তোমাকে কি ডাকবো, আর আবির ভাইয়াকেও বা কি? কথা সম্পূর্ণ করার আগেই মেঘ এক হাতে মিমের মুখ চেপে ধরে রাগী স্বরে বলল, ভুলেও যদি বাসার কারোর সামনে এই ধরনের কথা বলিস না, খুন করে ফেলবে আমায়। কেন? পরে বলবো। আচ্ছা ঠিক আছে। মিম আর মেঘ আবিরকে দেখার জন্য ড্রয়িং রুম পেরিয়ে গেস্ট রুমে এসেছে। দরজায় দাঁড়িয়ে মিম হালকা করে কাশি দিল। আবির তখন পূর্ণ মনোযোগ দিয়ে ফোনে দেখছিল। ফোনের স্ক্রিন জুড়ে আবিরের কাদম্বিনীর এক উজ্জ্বল ধৃষ্টতা বিচরণ। মুখে তার মিষ্টি হাসি, ডাগর ডাগর আখিজোড়া, তাতে গাঢ় করে কাজল রেখা টানা। আবির নেশাত্মক দৃষ্টিতে সেই ছবিটা দেখছিল। ছবির মালিক বহু বছর আগে আবিরের হৃদয়ে স্থান করে নিয়েছে। অকস্মাৎ শব্দ হওয়ায় আবির ধ্যান ভাঙে। মুহূর্তে ফোন রেখে চোখ তুলে তাকায়। সরাসরি নজর পড়ে মিমের দিকে। সূক্ষ্ম নেত্রে তাকাতেই মিমের পেছনে মেঘকে দেখতে পেল। মিম দরজা থেকে বলল, ভেতরে আসবো ভাইয়া, আয়। মিম মেঘকে নিয়ে ভেতরে ঢুকলো। মিম চিবুক গলায় নামিয়ে রেখেছে। মিম টুকটাক কথা বলছে, কিন্তু মেঘ মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। মেঘের নীরবতা আবিরও সহ্য হচ্ছে না, তাই বাধ্য হয়ে মিমকে উদ্দেশ্য করে বলল, আম্মুকে বল আমায় খাবার দিতে। মিম আচ্ছা বলে মেঘের হাত ছেড়ে রুমের দিকে
রুম থেকে বেরিয়ে গেছে। আবির কয়েক মুহূর্ত মেঘের দিকে তাকিয়ে রইল। কতক্ষণ যাবৎ মেঘকে দেখেনি তার হিসাব নেই। হঠাৎ রাশভারী কণ্ঠে বলল, সারাদিন শেষে এতক্ষণে আমার কথা মনে পড়ল? মেঘ মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে, থতমত থরথর করে হাত পা কাঁপছে। আবির বারবার সূক্ষ্ম নেত্রে মেঘের দিকেই তাকাচ্ছে। হঠাৎ মলিন কণ্ঠে শোধালো, কি হয়েছে তোর? মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আই এম সরি আবির ভাই। সরি কেন? আপনার এই অবস্থার জন্য আমি দায়ী। আবির চোখ ঘুরিয়ে এদিক সেদিকে তাকিয়ে ঠাট্টার স্বরে বলল, কেন? তুই পেতনি সেজে আমায় ধাক্কা মারছিলি নাকি? আবিরের এমন কথা শুনে মেঘ সহসা চোখ তুলে তাকালো। আবিরের হাসি মুখ দেখে মেঘ কপাল কুঁচকে আহাম্মকের মতন চেয়ে আছে। আবির মৃদু হেসে বলল, এখানে বস এসে। মেঘ চুপচাপ এসে বসলো। কিছুক্ষণ নীরব থেকে মেঘ আবারও কান্না শুরু করে দিয়েছে। মেঘের কান্না দেখে আবির থতমত খেয়ে গেছে। তড়িঘড়ি করে বলল, এই আর কত কাঁদবি? 2 দিন যাবৎ কেঁদেই যাচ্ছিস, এবার অন্তত থাম প্লিজ। মেঘের কান্না থামার কোনো লক্ষণ না দেখে আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল, এভাবে কেঁদে কি প্রমাণ করতে চাস? মানে আমি তোকে মারি, তোকে কাঁদাই, এইসব প্রমাণ করতে চাচ্ছিস? না, তাহলে এভাবে কাঁদছিস কেন? আমি কি মরে গেছি? মেঘ সঙ্গে সঙ্গে আবিরের মুখ চেপে ধরে হুঙ্কার দিয়ে উঠল, আপনাকে সাবধান করে দিচ্ছি, মরার কথা কখনো মুখে নেবেন না। আবির আলতোভাবে মুখে রাখা মেঘের হাতের উপরে হাত রেখে হাতটা কিছুটা সরিয়ে ঠোঁটে হাসি রেখে বলল, আর তুই যেভাবে কাঁদছিস সেটার বেলায়? মেঘ কাঁদতে কাঁদতে আবারও বলতে শুরু করলো, আমি ভুল করেছি, আমায় মাফ করে দিন প্লিজ। আমি আর কখনোই এমন কাজ করব না। মিনহাজের সঙ্গে আর কখনোই কথা বলবো না, কারোর সাথেই মিশবো না। আবির রাগান্বিত কণ্ঠে বলল, ভুল তুই না, বরং আমি করেছি। আমি সেই দিন বড় ভাইয়ের দায়িত্ব পালন করা উচিত ছিল। মেঘ চিৎকার করে উঠল, মানে? আমার উচিত ছিল সামনে দাঁড়িয়ে মিনহাজের প্রপোজ করার স্টাইল দেখা, তাকে সাপোর্ট করা। আমার ওইভাবে রিয়্যাক্ট করা ঠিক হয়নি, সরি। আমি সুস্থ হলে তাকে বলিস আবার তোকে প্রপোজ করতে। জীবনেও না, আমি আর কথাই বলবো না। আর আপনিও প্লিজ আজে বাজে কথা বলবেন না। আজে বাজে কথা কি বললাম? কিছু না। এমন সময় মিম খাবার নিয়ে ভেতরে ঢুকলো। আবিরের হাতে মেঘের হাত দেখে মিম জোরে গলা খাকারি দিয়ে দিল, আমি কি আসতে পারি? আবির তাড়াতাড়ি মেঘের হাত ছেড়ে দিল। মেঘও কিছুটা নড়ে চড়ে বসলো। মিম খাবার টেবিলে রেখে যেতে যেতে ঠাট্টার স্বরে বলল, আমি এখন চলে যাচ্ছি, পরে আবার আসবো কিন্তু। মেঘ টেবিল থেকে প্লেট নিয়ে আবিরের দিকে এগিয়ে ধরল। খাইয়ে দেবে কিনা আবির নিজেই খেতে পারবে এই নিয়ে কনফিউশনে পড়ে গেছে। আবির ভ্রু কুঁচকে ভারী কণ্ঠে বলল, খাইয়ে দে। মেঘ ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, আমি খাইয়ে দেব? আশেপাশে তো আমার বউকে দেখতে পাচ্ছি না। পেলে আমার বউকে প্লেটটা দে, সেই না হয় খাইয়ে দিবে। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বলল, হয়েছে, বউকে খুঁজতে পারবো না। সারাদিন বউ করলে আমি বড় আব্বুর কাছে বিচার দিব। কি বিচার দিবি? বলবো আপনি পাগল হয়ে গেছেন। বলিস আমিও বলবো। কি বলবেন? তোকে যে রাস্তাঘাটে মানুষ প্রপোজ করে বেড়ায় সেটা বলবো। আমাকে প্রপোজ করেনি, আর যদিও করে তাতে আপনার কি? আপনার মতন তো না। আপনি যে গোপনে বউ বাচ্চা রাখেন, তার মানে আমার বউ বাচ্চা আছে এটা তুই মেনে নিচ্ছিস? না, জীবনেও মানব না। আবির হেসে বলল, এখন কি খাওয়াবেন? মেঘ আবিরের মুখে খাবার তুলে খাইয়ে দিচ্ছে। ফাঁকে ফাঁকে আবির ফুপির বিষয় নিয়ে টুকটাক কথা বলছে। এখন বাসায় আনলে ঠিক হবে কিনা, কিভাবে আনবে, এসব বিষয়ে কথা বলছে। মেঘের খাওয়ানোর শেষে চলে যেতে নিলে মিম আবারও ছুটে আসে। মিটিমিটি হেসে বলে, এত তাড়াতাড়ি খাওয়ানো শেষ? মেঘ মিমের মাথায় গাঁঠা মেরে রাগী স্বরে বলল, রুমে চল, তোর ঠোঁট দুটো সেলাই করতে হবে। মিম হেসে আবিরের উদ্দেশ্য করে বলল, ভাইয়া এখন ঘুমাও তুমি, আমরা চলে যাচ্ছি। মেঘরা যাওয়ার কিছুক্ষণ পর আলী আহমেদ খান
আবিরকে দেখতে রুমে আসেন মলি। সে সাথে মালিহা খানও এসেছেন। আবির আলী আহমেদ খানকে উদ্দেশ্য করে বলল, আব্বু একটা কথা বলবো? বলো। আপনি কি ফুপিকে বাসায় আনতে চাচ্ছেন? আমি আসতে বলেছি, তার ইচ্ছে হলে আসবে। এভাবে বললে ফুপি কোনোদিনও আসবেন না। ভুলে যাবেন না উনি আপনারই বোন। আপনি যদি সত্যি চান ফুপি বাসায় আসুক তাহলে ফোন দিয়ে ভালোভাবে দাওয়াত দিন। ফুপিদের বাসায় সবাইকে আসতে বলুন। আর যদি না চান তবে ভবিষ্যতে মুখ রক্ষার্থে কখনো দাওয়াত দেবেন না প্লিজ।